পরিবহন শ্রমিকদের হামলার জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ, ৩ জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আর্থিক খাতে আবারও সাইবার হামলার আলামত, ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠান। ভাটারায় রিক্রুটিং এজেন্সিতে বাবা ছেলেকে মারধরের অভিযোগ, ৬ ঘণ্টা পর উদ্ধার, আটক এক। মানবতার তাগিদে করোনা টিকাদানে যুক্ত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, নেই অর্থনৈতিক লেনদেন। শিক্ষা আইনের খসড়ায় নোট গাইড নিষিদ্ধ, থাকছে সহায়ক বই, কোচিংয়ে অবৈধ শিক্ষকেরা। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহানা ত্রিনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পরিবহন শ্রমিকদের হামলায় ১১ জন আহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধে বরিশালের সঙ্গে পটুয়াখালী, বরগুনা ও ভোলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার নগরীর রূপতলী এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের স্টাফের হাতে বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীর লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিন দুপুর ১:৩০ থেকে প্রায় ২ ঘণ্টা বাস টার্মিনালে অবরোধ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে রফিক নামে অভিযুক্ত স্টাফকে পুলিশ গ্রেপ্তার করলে অবরোধ তুলে নেয় তারা। এরই জেরে বুধবার দিবাগত রাত ১টায় নগরের রূপাতলী এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান তমালের মেসে হামলা চালায় কয়েকজন পরিবহন শ্রমিক। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তমালকে উদ্ধারে এগিয়ে আসেন পাশের বিভিন্ন মেসের শিক্ষার্থীরা। তখন ধারালো অস্ত্র ও লাঠি সোঁটা দিয়ে আগত শিক্ষার্থীদের উপর হামলা চালায় শ্রমিকরা। আহত শিক্ষার্থীরা বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পরিবহন শ্রমিকদের হামলায় আহত হয়েছেন ১১ জন। প্রতিবাদের সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, ঠিক কি কারণে শিক্ষার্থীদের উপর এই হামলা চালিয়েছে পরিবহন শ্রমিকরা, এবং সড়ক যে অবরোধের বিষয়টি শুনছি সেটি কি এখনো আছে কিনা? ধন্যবাদ। আসলে আমি শেষ প্রশ্নটি দিয়ে উত্তর শুরু করি যে আজ সকাল থেকে এই হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অবরোধ শুরু করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনাটায়। অবরোধের তীব্রতা এত কঠিন ছিল যে আসলে এ পর্যন্ত আসতে গিয়ে আমাদের প্রচন্ড বেগ পেতে হয়েছে। আপনারা দেখুন যে আমার পেছনটায় অবরোধ করে আছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা সবাই রয়েছে এখানে। গতকালকে ২ জন শিক্ষার্থীকে বিআরটিসি বাস কাউন্টার যেটি রয়েছে রূপাতলীতে, সেখানে তাদের হামলা চালানো হয়। আমরা সেখানে শুনেছি যে আসলে বিআরটিসি যারা রয়েছে তারা বরাবরই এ ধরনের একটি অঘটনের ঘটনা ঘটিয়ে থাকে এবং যারা যাত্রী আছে তাদের সাথে এ ধরনের একটি কর্মগুলো করে থাকে। তো গতকালকে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের উপর এ ধরনের চড়াও হওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকালকে অবরোধ করে তারপর তো অ্যারেস্ট করা হয় যেই লোকটি হামলা চালিয়েছিল তাকে। রাতের বেলা যেটি করা হয়েছে, রাতের বেলা রূপাতলী এলাকায় মেসে যে সমস্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা থাকে তাদের উপর চড়াও হয়েছে এই যারা শ্রমিক নামধারী রয়েছে তারা। রীতিমতো তারা ২০ থেকে ২৫ জন, আমরা এলাকায় ঘুরে এসেছি এবং দেখেছি ২০ থেকে ২৫ জন রামদা থেকে শুরু করে চাপাতি, ধারালো অস্ত্রশস্ত্র সবকিছু দিয়ে ছাত্রদেরকে নির্মম নির্যাতন করেছে, যেটি আমরা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আসলে দেখেছি যে এক একটা কোমলমতি ছাত্রী বলবো আমরা, এর মধ্যে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারই রয়েছে বেশি। শিক্ষার্থীর উপরে হামলা চালিয়ে আহত হয়েছে তারা, তাদের এখন কি অবস্থা সর্বশেষ এটি কি জানা সম্ভব হয়েছে কিনা, এবং এই যে রাস্তা অবরোধ আছে এটা কখন নাগাদ স্বাভাবিক হতে পারে, প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হচ্ছে কিনা? আমরা মেডিকেলে গিয়ে দেখেছি যারা আহত তাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে এবং
সেখানে ডক্টর যারা রয়েছেন তারা তাদেরকে মনিটরিং গুলো করছে, ট্রিটমেন্ট গুলো চলছে। আর অবরোধের প্রসঙ্গ যেটি বলা হয়েছে যে এখানে প্রশাসন যারা রয়েছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও ছাত্রদের সাথে কথা বলছেন। কবে নাগাদ এর সুরাহা হবে আসলে বলা যাচ্ছে না। তারা যেটি চাচ্ছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ছাত্রদের পক্ষে তাদের যুক্তি তারা উপস্থাপন করেছে এবং কর্তৃপক্ষীয় যারা রয়েছেন তারাও বারবার তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। বেলা 11টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি রয়েছেন তিনি ছাত্রদের সাথে বসবেন। তো তারপর কি সিদ্ধান্ত হয় আসলে আমাদেরকে অপেক্ষা করা ছাড়া এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে এটুকু বলা যায় বিশ্ববিদ্যালয়ে যেখানটা আমি দাঁড়িয়ে আছি সেখানটা সামনে পিছিয়ে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে শুধু মানে কি বলবো যে যাত্রীবাহী যান, পণ্যবাহী যান যেগুলো, সড়ক যান যেগুলো রয়েছে সেগুলোর ছায় দাঁড়িয়ে রয়েছে। এবং সেই সকাল থেকে আপনি জানেন যে নাইট কোচ যতগুলো আজকে বরিশালে প্রবেশ করেছিল তার একটি নাইট কোচও কোনো গন্তব্যে যেতে পারেনি। আমরা যেটা খবর পেয়েছি বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে গড়িয়ার পার পর্যন্ত এই যানজটটি দীর্ঘ যানজট পড়ে আছে। তো কখন নাগাদ এই অবস্থার সুরাহা হবে আসলে কেউ জানে না। আমরা রয়েছি বিশ্ববিদ্যালয় এলাকাতে এবং পরবর্তী খবরাখবর আমরা পরবর্তী বুলেটিনগুলোতে জানিয়ে দেওয়ার আশা রাখি। মুরাদ, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা প্রয়োজনে পরবর্তীতে আপনার সাথে আবারও যোগ দেব। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে আবারও সাইবার হামলার লক্ষ্যে নতুন একটি ম্যালওয়্যার ছড়িয়েছে সাইবার দুর্বৃত্তরা। অনলাইনে এটি শনাক্ত করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাইবার গবেষণা ইউনিট BGD-E-GovCert। তথ্য হাতিয়ে নিতে দেশের আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সেবার অনলাইনে হানা দেওয়া নতুন এই ফিশিং ম্যালওয়্যারটি কাসাব্লাঙ্কা ঘরানার। দেশের সাইবার খাতে সার্বক্ষণিক নজরদারি করা এই ইউনিটটি কয়েকদিন ধরে সরকারের করোনা ওয়েবসাইট, বিকাশ, বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংকে হানা দেওয়ার আলামত পেয়েছে। উচ্চ ঝুঁকির এই ফিশিং কার্যক্রম বিষয়ে এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে BGD-E-GovCert। সাইটটি ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তা গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। রাজধানীর ভাটারায় একটি রিক্রুটিং এজেন্সির কর্মকর্তাদের হাতে মারধরের শিকার হয়েছেন বাবা ছেলে। মঙ্গলবার রাত 11:30টার দিকে তাদেরকে উদ্ধার করে ভাটারা থানায় নেয় পুলিশ। ভুক্তভোগীরা জানান বাড়িধারার তাওয়া বেত এজেন্সির মাধ্যমে 8 মাস আগে সৌদি আরব গিয়ে প্রতারিত হন হাসানুর রহমান। টাকা ফেরত না দেওয়ায় মঙ্গলবার সকালে এজেন্সি অফিসে যান হাসানুর, তার সঙ্গে ছেলে সহ 2 জন। পরে পাওনা টাকা চাইলে টাকা ফেরত না দিয়ে অফিস কক্ষে বেঁধে রেখে তাদের উপর নির্যাতন চালায় প্রতিষ্ঠানটির এমডি মনোয়ার হোসেন তপু সহ তার সহযোগীরা। ঘটনা ধামা চাপা দিতে সাদা কাগজে স্বাক্ষরও নেয় এজেন্সির কর্মকর্তারা। প্রায় 6 ঘন্টা আটক রাখা হয় তাদের। পরে পুলিশে খবর দিলে সেখান থেকে ভুক্তভোগীদের উদ্ধার করা হয় বাবা ছেলেকে। এই ঘটনায় একজনকে আটক করা গেলেও পালিয়ে গেছেন প্রতিষ্ঠানটির মালিক ও তার সহযোগীরা। আমি অফিসে যোগাযোগ করি এবং আমার ছেলে সহকারে তার বন্ধু সহকারে ওখানে আসে অন্তত দেখে যে তারা আমাকে একটা বাথরুমের ভিতরে আটকা রেখে আমাকে নির্যাতন চালানো হয়। আরেকটা রুমে নিয়ে যে বেদরক পিটাতে একদম শোয়াই ফেলছে, লাঠি একদম মোটা মোটা লাঠিগুলো ভেঙে ফেলছে লোহার রড দিয়ে, এবং আমাকে বস্তা নিয়ে এসছে প্যাকেট করে তারা পাঠাবে। আজকে রাত 11টার পরে তারা বিভিন্ন জায়গাতে পরামর্শ করতেছে যে কোথায় পাঠানো যায়। তারপর হচ্ছে আমাদেরকে ইভেন 50,000 টাকা, 50 লাখ টাকা বলছে যে তোরা 50 লাখ টাকার এখানে চাঁদাবাজি করতে আসছিলি। দেশের নবম দিনে করোনার টিকা নিয়েছেন 2,26,902 জন। এ নিয়ে এই পর্যন্ত টিকা নিলেন মোট 13,59,613 জন। সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন টিকা গ্রহণকারীরা। তবে অনলাইনে নিবন্ধন করেও SMS না পাওয়ায় টিকা নিতে পারছেন না বলে দাবি করেছেন কেউ কেউ। যদিও এমন ক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। 65 বছর বয়সী মঞ্জুরুল আহসান ও তার স্ত্রী করোনার টিকার জন্য নিবন্ধন করেন 8 ফেব্রুয়ারি। 1 সপ্তাহ পার হওয়ার পরও পাননি SMS। সরাসরি কেন্দ্রে গিয়েও মেলেনি টিকা নেবার সুযোগ। এখনো মেসেজ পাইনি, কিন্তু অনেকেই বললো যে মেসেজ পান নাই, যেহেতু 8 তারিখে করছেন যান গেলে দিয়ে দিবে। হ্যাঁ, যেহেতু আপনার রেজিস্ট্রেশন করা আছে, আপনি সিনিয়র পার্সন, কিন্তু তারা তো ঢুকতেই দিচ্ছে না। এখন আবার বলতেছে যে কালকে 8:30টায় আসেন, যাদের মেসেজ যায় না তারা 8:30টার দিকে আসলে দিবে। তাহলে আজকে দিলে কি সমস্যা? SMS না পাওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন আরও অনেকেই। তবে অনলাইন নিবন্ধনে কোনো জটিলতা হচ্ছে না বলে জানালেন টিকা নিতে আসা মানুষেরা।
ভ্যাকসিন কার্ড ওটা ডাউনলোড দিয়ে ওইটা বের করছি, ওইটা প্রিন্ট আউট নিয়েছি, তারপর আজকে টিকা দিতে আসলাম আর কি। তেমন কোনো সমস্যায় পড়তে হয় নাই। মেসেজ যদি অনেক দিন ধরে অপেক্ষা করা লাগে তাহলে তো আমার তো ঝুঁকিতে থাকছি আমি একটু। পুরো টিকাদান কার্যক্রমই সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলে জানালেন টিকা গ্রহণকারীরা। উন্নত দেশও কিন্তু টিকা পাচ্ছে না, তারা কিন্তু টিকার জন্য হাহাকার করছে, কিন্তু আমরা ভাগ্যবান যে আমরা টিকা পেয়েছি এবং আমরা টিকা দিতে পারছি। তো সেই কারণে আমি বলবো যে যারা টিকা নিয়ে ব্যাপারে নানান রকমের ভুল ধারণা যাদের আছে, সেই ভুল ধারণা আপনাদের ভাঙতে হবে এবং টিকা সকলকে নিতে হবে। কেন্দ্রে গিয়েও টিকা না পাওয়ার ঘটনা দুঃখজনক উল্লেখ করে বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক জানালেন, ভবিষ্যতে এ বিষয়ে নজরদারি বাড়ানো হবে। একটা বৃদ্ধ মানুষ, একটা বয়স্ক মানুষ বা যিনি হচ্ছিল রোগাক্রান্ত অবস্থায় এখানে এসেছেন, তাদেরকে আমরা যেভাবে হোক আমরা অ্যাকোমোডেট করে নিব, এটা বলা ছিল এবং এভাবেই আমার জানা মতে সব কিছু হয়েছে। একটা দিনে যদি এরকম হয়ে থাকে আমি বিষয়টা দেখব, ভবিষ্যতে যেন না হয় সে ব্যাপারে আমরা সচেতন থাকব। যারা এরই মধ্যে প্রথম ডোজ নিয়েছেন তাদের পরবর্তী টিকা নেয়ার তারিখ 4 সপ্তাহের বদলে 8 সপ্তাহ করা হয়েছে। নতুন তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ভ্যাকসিন কার্যক্রমে সারা দেশে কাজ করছেন রেড ক্রিসেন্টের 4000 স্বেচ্ছাসেবক। কোনো অর্থনৈতিক লেনদেন নেই, শুধুমাত্র মানবতার তাগিদে প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করছেন তারা। স্বেচ্ছাসেবক ছাড়া এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা অনেকটাই দুরূহ বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মোহাম্মদপুর ফার্টিলিটি হাসপাতালের চিত্র এটি। করোনার ভ্যাকসিন নিতে এসেছেন অনেকেই। পুরো প্রক্রিয়াটি নির্ভুলভাবে সম্পন্ন করতে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবীরা। 72 বছর বয়সী খন্দকার রবিউল ইসলাম মোহাম্মদপুর ফার্টিলিটি হাসপাতালে এসেছেন করোনার ভ্যাকসিন নিতে। পুরো প্রক্রিয়ায় সন্তুষ্ট তিনি। আগেও ভালো লেগেছে, এদের দিকে পারফরমেন্স দিয়ে আবার এখনও টিকা নেওয়ার পর ভালো আছে। একই মত অন্যদের, বলছেন স্বেচ্ছাসেবীদের কারণে ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়া সহজ হয়েছে। আন্তরিকতার সহিত ওরা আমাদেরকে সমাদর করছে। আমার কাছে খুব ভালো লেগেছে ওভারঅল, কারণ বেশি সময় নেয় নাই। নেই কোনো অর্থনৈতিক লেনদেন, শুধু মানবতার তাগিদে পুরো প্রক্রিয়ায় যুক্ত হয়েছে রেড ক্রিসেন্টের কর্মীরা। সরকারের সঙ্গে আমরা একসাথে একটা কোলাবোরেশন তৈরি করে আমরা কাজ করার চেষ্টা করছি, যাতে করে আমাদের দেশের মানুষজন খুব তাড়াতাড়ি এবং খুব স্বাচ্ছন্দ্যে টিকাগুলো গ্রহণ করতে পারে। যারা স্বেচ্ছাসেবা দিচ্ছে তাদেরকে কিন্তু কেউ জোর করে নিয়ে আসছে না, তাদের নিজের তাগিদেই তারা এখানে এসে স্বেচ্ছাসেবাটা দিচ্ছে। যে স্যাটিসফ্যাকশনটা পাচ্ছি, এই যে এক একজন মানুষ এসে আমাদেরকে ধন্যবাদ বলে যাচ্ছে, বলছে ইউ আর ডুইং আ গ্রেট জব। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এত মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াটি প্রায় অসম্ভব স্বেচ্ছাসেবী ছাড়া। তাদের কারণেই নির্বিঘ্নে চলছে ভ্যাকসিন কার্যক্রম। রেড ক্রিসেন্ট, কেন তাদের এই যে সাপোর্টটা যদি না পেতাম, এত আপনারা যে বারবার বলছেন যে সুন্দরভাবে আমাদের সিস্টেমটা চলছে, এটা চালানো আমাদের পক্ষে আসলেও কঠিনতম হয়ে যেত। ভ্যাকসিন কার্যক্রমে শুধুমাত্র রাজধানীতেই কাজ করছেন রেড ক্রিসেন্টের প্রায় 450 স্বেচ্ছাসেবক, আর পুরো দেশে এই সংখ্যা 4000-এর মতো। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোট গাইড নিষিদ্ধ হলেও প্রকাশ করা যাবে সহায়ক বই, তবে শিক্ষার্থীদের কিনতে বাধ্য করা যাবে না। আর স্কুল কলেজের শিক্ষকদের বাইরে রেখে চালানো যাবে কোচিং সেন্টারও। এই বিধান রেখে চূড়ান্ত হয়েছে শিক্ষা আইনের খসড়া। শিগগিরই তা মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে। দেশে কোনো শিক্ষা আইন নেই, কাজ চলছিল নীতিমালা দিয়ে। সে সংকট কাটিয়ে উঠতে 2011 সালে আইনের একটি খসড়া তৈরি করে মন্ত্রণালয়। 2013 সালে তা প্রকাশ করা হয় ওয়েবসাইটে। গত 9 বছরে এ খসড়ায় হয়েছে বেশ কিছু সংযোজন বিয়োজন। বর্তমান খসড়ায় নোট গাইড ছাপানো, প্রকাশ বা বাজারজাত নিষিদ্ধ, তবে অনুমোদন নিয়ে বের করা যাবে সহায়ক বই। বাণিজ্যিক কোচিং সেন্টার বৈধতা পেলেও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিজ স্কুল কলেজের শিক্ষার্থীকে প্রাইভেটে পড়াতে পারবেন না। সেই সঙ্গে কোচিং সেন্টার পরিচালনা বা কোচিংয়ে পড়ানোর সুযোগ শিক্ষকদের থাকছে না। এছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানে রাখতে হবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিক্রি বা ইজারা দেয়া যাবে না সম্পত্তি। নির্ধারণ করা হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনা পদ্ধতি, তা না মানলে থাকছে শাস্তির বিধানও। শিক্ষা আইনটা আমরা একেবারেই চূড়ান্ত করে ফেলেছি। খুব শিগগির আশা করছি আমরা এটিকে আমাদের মন্ত্রিপরিষদে নিয়ে যেতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন এই খসড়া আইনে পরিণত হলে শিক্ষা খাতের অনিয়ম অনেক কমবে। তো শিক্ষা আইন যদি না থাকে একটি প্রতিষ্ঠানের বা শিক্ষা কিভাবে চলতে পারে?
আর এই শিক্ষা আইন দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার। শিক্ষা আইন না থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আর্থিক অনিয়ম বিভিন্নভাবে হচ্ছে, যেটা কিন্তু আসলে রোধ করা যাচ্ছে না। এদিকে এতদিন কোনো নীতিমালা না থাকলেও নতুন শিক্ষা আইনের আওতায় আসছে দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-2021 শিক্ষাবর্ষের অনার্সে ভর্তির আবেদন শুরু হবে 8 মার্চ, চলবে 31 মার্চ পর্যন্ত। টাকা জমা দেওয়ার শেষ তারিখ 1 এপ্রিল। ডেন্স কমিটির এক সভায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়, তবে ভর্তি কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল। ডেন্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 21 মে। এছাড়া খ ইউনিটের পরীক্ষা 22 মে, গ ইউনিটের পরীক্ষা 27 মে, ঘ ইউনিটের পরীক্ষা 28 মে এবং চ ইউনিটের পরীক্ষা হবে 5 জুন। সব পরীক্ষাই সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। করোনার কারণে ক্যাম্পাসের পাশাপাশি পরীক্ষা নেওয়া হবে বিভাগীয় শহরগুলোতেও। লিখিত প্রশ্নোত্তরের জন্য 40 নম্বর এবং এমসিকিউর জন্য থাকছে 60 নম্বর। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। শরীয়তপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ফেসবুকে লাইভ, অভিযুক্ত নজরুল গ্রেপ্তার, হত্যা মামলা দায়ের। নিউজিল্যান্ড সফরের জন্য টাইগার স্কোয়াড ঘোষণা আজ। শান্ত সৌম্যের পজিশন নিয়ে পরীক্ষা শেষ। শরীয়তপুরের ডামুডায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মরদেহ নিয়ে ফেসবুকে লাইভে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রবাসী নজরুল ইসলাম মাতবর। মঙ্গলবার দুপুরে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নজরুলকে আটক করে পুলিশ। স্ত্রী আমেনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ফেসবুক লাইভে এভাবে মরদেহ নিয়ে উচ্ছ্বাস করতে থাকে তার স্বামী নজরুল মাতবর। মুহূর্তে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে এলাকাবাসীর খবরে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। নজরুলকে আটক করতে গেলে সে নিজের গলায় গ্যাস সিলিন্ডার ঝুলিয়ে তা বিস্ফোরণের হুমকি দেয়। পরে বিভিন্ন কৌশলে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আটকের পর স্থানীয়দের গণপিটুনির মুখে পড়ে নজরুল। নিজের ওয়াইফকে যে খুন করছে, খুন করার পরে সে সেটা আবার ফেসবুকে এসে লাইভ করে দেখাচ্ছে এবং আমরা হতভম্ব আমরা দেখে। এই সব অপরাধ প্রবণতা দিন দিন কেন বৃদ্ধি পাচ্ছে, এটা রাষ্ট্রের অবশ্যই খুব এই কারণগুলো খতিয়ে দেখা খুবই জরুরি আমি মনে করি। সে সময় তাকে রক্ষা করতে গিয়ে 3 পুলিশ সদস্য আহত হন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নজরুল সহ 5 জনকে আসামি করে হত্যা মামলা করেন। সুষ্ঠু বিচার হয়, আর ফাঁসি চাই, 1 নম্বর ফাঁসি চাই। গ্যাস সিলিন্ডার গলার মধ্যে পেঁচিয়েছে পুরো রুম এবং আসামি এবং ভিকটিম সবাইকে ব্লো আপ করে দেওয়ার হুমকি দিচ্ছে। উন্মত্ত জনতা তাকে ওখান থেকে ছিনিয়ে ওখানে মেরে ফেলার চেষ্টা করে। এ নিয়ে প্রচুর ধস্তাধস্তি হয়, আমি নিজেও আহত হই, আমার 2 জন অফিসার আহত হয়। মঙ্গলবার সন্ধ্যায় নজরুলকে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। মালয়েশিয়া প্রবাসী নজরুলের সঙ্গে 15 বছর আগে আমেনা বেগমের বিয়ে হয়। করোনা মহামারীর সময় সে দেশে আসার পর থেকে তাদের মধ্যে কলহ চলছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যায় তখনই আঘাত আসার আশঙ্কা থাকে, আর এর জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, সব প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ। আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা মহামারী মোকাবিলা ও স্বাস্থ্য সুরক্ষা পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি জানান, সীমিত সম্পদেই দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য টিকার ব্যবস্থা করা হয়েছে, যা অনেক দেশই পারেনি। করোনা প্রতিরোধে ভ্যাকসিন যেটা টিকা দেওয়া, সেটাও কিন্তু আমরা শুরু করেছি। অনেক উন্নত দেশও কিন্তু এখনো সেই ভ্যাকসিন আনতে পারেনি, কিন্তু আমরা জানি যে যখন এটা গবেষণা হচ্ছিল তখনই কিন্তু আমরা এই ভ্যাকসিন ক্রয় করার জন্য যে যে জায়গায় গবেষণা হচ্ছে সব জায়গায় আমরা যোগাযোগ করেছি এবং অ্যাডভান্স টাকা দিয়ে, আগাম অর্থ দিয়ে আমরা বুক করে রেখেছিলাম। বাংলাদেশ
৭৫ পরবর্তী পর্বে দেশের গণতন্ত্রের পথ মসৃণ ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যায় তখনই আঘাত আসার শঙ্কা থাকে। বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, যখন মানুষের জীবন মান একটু উন্নত হয়, তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার। ষড়যন্ত্রের রাজনীতি, আমাদের রাজনৈতিক নেতাদের উপরে অকথ্য অত্যাচার, নির্যাতন, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, অনেক, তার সাথে আবার প্রাকৃতিক দুর্যোগ, সবই কিন্তু আমাদের মোকাবেলা করতে হচ্ছে। এটা মোকাবেলা করেও আমরা অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশকে উন্নয়নের মহাসোপানে নিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে সরকারের দায়িত্বশীল ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সকলকে একটু সতর্ক থাকা দরকার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়া সহ 5 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে শফিউর রহমান ফারাবীকে। মঙ্গলবার এ রায় নিয়ে পর্যবেক্ষণে বিচারক মুজিবুর রহমান বলেন, স্বাধীন মত প্রকাশের জন্য অভিজিৎকে জীবন দিয়ে মূল্য দিতে হচ্ছে। মুক্ত চিন্তা ও স্বাধীন মত প্রকাশ রুদ্ধ করে দিতে 2013 সালে রাজীবকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় ব্লগার, প্রকাশক ও লেখক হত্যা। এরই ধারাবাহিকতায় 2015-এর 26 ফেব্রুয়ারি 21-এর বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সামনে কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞান লেখক ও মুক্তমানব ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। এরপর দুপুরে 6 আসামির 2 জন পলাতক থাকায় 4 আসামির উপস্থিতিতে দেয়া হয় রায়। এতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য চাকরিচ্যুত মেজর জিয়া, আকরাম হোসেন, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমানকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এর মধ্যে জিয়া ও আকরাম পলাতক। আর ফেসবুকে হত্যার প্ররোচনা দেয়ায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে উগ্রপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবীর। মোট 5 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, আর একজন আসামি শফিউর রহমান ফারাবী, তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, জননিরাপত্তা বিপন্ন করতে আতঙ্ক সৃষ্টি করে মত প্রকাশ ও স্বাধীন কর্মকাণ্ড থেকে বিরত রাখতেই আসামিরা এ হত্যাকাণ্ড ঘটায়। সে কারণেই দোষীরা বেঁচে থাকলে লেখকেরা স্বাধীন মত প্রকাশের সাহস পাবে না, তাই তারা কোনো সহানুভূতি পেতে পারে না। নাস্তিকতার অভিযোগ এনে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা, অর্থাৎ অত্র মামলার অভিযুক্তরা সহ মূল হামলাকারীরা সাংগঠনিকভাবে অভিজিৎ রায়কে নিঃসঙ্গভাবে হত্যা করে। স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশের জন্য অভিজিৎ রায়কে নিজের জীবন দিয়ে মূল্য দিতে হয়। অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হল জননিরাপত্তা বিঘ্নিত করে মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ এবং নিরুৎসাহিত করা। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও আপিলের সিদ্ধান্ত জানিয়েছে আসামি পক্ষের আইনজীবীরা। মেডিকেল যিনি ডাক্তারকে সাক্ষী করা হয়নি, সুরাতলের যারা সাক্ষী তাদেরকে সাক্ষী করা হয়নি, শুধুমাত্র এই বিভিন্ন অবজারভেশন দিয়ে তদন্তকারী কর্মকর্তার সাক্ষীর ভিত্তিতে তাদেরকে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো প্রকার এভিডেন্স নাই, কোনো প্রকার আই উইটনেস নাই। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত 9 ব্লগার, মুক্তচিন্তার লেখক, প্রকাশক ও মানবাধিকার কর্মীকে হত্যায় অভিযুক্ত আনসার আল ইসলামের সদস্যরা। এসব ঘটনার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত মেজর জিয়া সহ 4 আসামির মৃত্যুদণ্ড হয়েছে প্রকাশক দীপন হত্যা মামলায়ও। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভিজিতের আগে দীপন হত্যা মামলায়ও ফাঁসি হয়েছে চাকরিচ্যুত মেজর জিয়ার। পুলিশ বলছে, দেশে ব্লগার, প্রকাশক, লেখক সহ অন্তত 9 জনকে টার্গেট করে হত্যার নেপথ্যে এই ব্যক্তি। তারপরও তাকে গ্রেপ্তার করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। ধরতে ঘোষণা করা হয়েছে 20 লাখ টাকার পুরস্কার। সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়ার পুরো নাম সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক। গ্রামের বাড়ি মৌলভীবাজারের মোস্তফাপুরে। 2011 সালে ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টার পর আলোচনায় আসেন তিনি। তাকে ধরতে নানা সময় অভিযান চালানো হলেও এখনো আছেন আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে। গোয়েন্দা সূত্র বলছে, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিস্তারের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে কাজ করছেন তিনি। রাজধানী ও এর আশেপাশে টার্গেট কিলিংয়ে জড়িত কয়েকজন জঙ্গিকে গ্রেফতারের পর জানা গেছে তার জড়িত থাকার তথ্য। শুধু নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামী নয়, যুক্ত ছিলেন জেএমবির একাংশের সঙ্গেও। 2013 থেকে 15 এ সময়ের 5 ব্লগার, 1 প্রকাশক ও সমকামীদের অধিকার নিয়ে কাজ করতেন। এমন 2 জনকে হত্যায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
গুলশানে জঙ্গি হামলা থেকে শুরু করে শোলাকিয়া কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে আসে জিয়ার নাম। 2016 সালে জঙ্গি তৎপরতা ও হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে জিয়াকে চিহ্নিত করে পুলিশ। একই সঙ্গে তাকে ধরিয়ে দিতে ঘোষণা করা হয় 20 লাখ টাকার পুরস্কার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রেপ্তার হলেন সমবায় ব্যাংকের উপমহাব্যবস্থাপক আব্দুল আলিম সহ 5 কর্মকর্তা। তাদের বিরুদ্ধে গ্রাহকের 11 কোটি 40 লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। এর আগে ব্যাংকটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ 9 জনকে আসামি করে মামলা করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম। ঢাকা নারায়ণগঞ্জের প্রায় 2000 সদস্য নিয়ে খোলা হয়েছিল কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড নামে একটি সমবায় সমিতি। 2020 সালের ফেব্রুয়ারিতে 7400 ভরি স্বর্ণ সমবায় ব্যাংকের মতিঝিল শাখায় রেখে এর বিপরীতে 12 কোটি 41 লাখ 20 হাজার টাকা ঋণ নেয় তারা। তবে নির্দিষ্ট সময়ে টাকা ফেরত দিতে না পারায় বাজেয়াপ্ত হয়ে যায় সেই স্বর্ণ। পরে সেই সব অলংকার নিলামে না তুলে খেয়াল খুশিমতো দাম ঠিক করে 120 জনের অর্থ ফেরত দেন সমিতি ও ব্যাংক কর্মকর্তারা। বাকিদের অর্থ কাগজে কলমে শোধ করা হয়েছে দেখানো হলেও নাম জাতীয় পরিচয়পত্রে পাওয়া যায় গরমিল। 11 কোটি 39 লক্ষ 88 হাজার 686 টাকা মূল্যের স্বর্ণ বিদ্যমান আইন কানুন অনুসরণ না করে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে নিজে এবং অপরকে লাভবান করার উদ্দেশ্যে প্রকৃত গ্রাহককে তাদের স্বর্ণ না দিয়ে আত্মসাৎ করেছেন। সেই ঘটনা তদন্ত করতে গিয়ে পাওয়া যায় সমবায় ব্যাংকের 9 কর্মকর্তার সংশ্লিষ্টতা। এতে স্বর্ণ গ্রাহককে না দিয়ে 11 কোটি 40 লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাদের 5 জনকে গ্রেপ্তার করে দুদক। এই 9 জনের মধ্যে 5 জন আসামি যথাক্রমে আব্দুল আলিম, হেদায়েত কবির, মাহবুবুল হক, ওমর ফারুক এবং নূর মোহাম্মদ। এদেরকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। স্বর্ণ আত্মসাতে সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ 9 জনকে আসামি করেই মামলা করেছে দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে নিহত হয়েছেন শুভ সরকার নামে এক তরুণ। পুলিশ বলছে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। নিহতের ফোন কল রেকর্ড তদন্ত করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মারছে স্বামীরে, আমি ন্যায্য বিচার চাই। আমার বাচ্চাটার অনাথ করে রেখে গেছে। সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই কারো। সোমবার রাত 10টার দিকে রাজধানীর রায়ের বাজারে বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় শুভ সরকারকে। আধা ঘন্টা পর মায়ের কাছে ফোন দেন শুভ। বাঁচানোর আকুতি জানায় মায়ের কাছে। বাসা থেকে কিচ্ছু বলে নাই, বাসায় বাজার করে দিয়ে কয় আব্বু আমি একটু ঘুরে আসি। আমি ফোন দেখে বাবা মা আমার একটু বাঁচাও গো, সেটার সামনে আও গো, মা গো আমার একটু বাঁচাও গো, ও মা গো। প্রত্যক্ষদর্শীরা বলছেন হঠাৎ চিৎকারের আওয়াজ শোনেন তারা। পরে মাটিতে পড়ে থাকতে দেখেন শুভকে। মাল নিয়ে আসার পরে এখানে সবাই মহিলা ছেলেটা এভাবে শুয়ে আসে, উপতা করে শুয়ে আসার পরে উপু আমাকে বাঁচাও। আসা দেখি যে এখানে সে শুয়ে রয়েছে উঠতে হয়ে। পরে সবাই আমরা এই বাড়ি সবাই মহিলারা আসছে, আর কতটি মহিলা ছেলেরা আসছে, আসছে আর উঠাইছে পরে দেখি এরকম অজ্ঞান হয়ে রয়েছে। শুভর এমন মৃত্যু মেনে নিতে পারছে না বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা। ছোট ছোট পিচ্ছি মানে কোত্থেকে কিভাবে চলে আসে আমরা দেখি না। আবার এই পোলাপানগুলো এই এলাকায় থাকে না, হঠাৎ করে আসে, আইসা মনে করেন যে হবে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় চলে যায়। শুভর ফোনের কল রেকর্ড তদন্ত করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। লাশ আমরা ময়নাতদন্ত শেষে হস্তান্তর করছি। ওনার লাশ দাফন শেষে থানা এসে মামলা দিয়ে আর কি অভিযোগ দায়ের করবে। দেখি আমরা এই যে প্রকৃতপক্ষে তারা ঘটনার সাথে জড়িত, এটা তথ্য উদ্ঘাটনের জন্য আমাদের লোকজন কাজ করতেছে। দীর্ঘদিন ধরেই এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরত্ব চলছে বলে জানায় স্থানীয়রা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উন্নত জীবনযাপনের আশায় চতুর্থ দফার দ্বিতীয় ধাপে ভাসানচরে গেলেন আরও 1011 রোহিঙ্গা। মঙ্গলবার নৌবাহিনীর 3টি জাহাজে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এ নিয়ে ভাসানচরে গেলেন প্রায় 10,000 রোহিঙ্গা।
হাতের ছোট্ট পুটলি কিংবা একটি ছাগল আর সাংসারিক ছোটখাটো কিছু সামগ্রী এসব মানুষের সম্বল। আবার কেউ মায়া ছাড়তে পারেননি নিজের পোষা কুকুরটির। ছোট ছোট এসব সম্বল নিয়েই তারা ছুটছেন কিছুটা উন্নত জীবনের আশায়। উখিয়া টেকনাফের আশ্রয় শিবিরের ছোট্ট ছাপড়া ঘরে বসবাস অসহনীয় রোহিঙ্গাদের কাছে। নেই নিজেদের ইচ্ছে মতো চলার স্বাধীনতা। এমন অবস্থা থেকে মুক্তি পেতে আর পরিবার পরিজন নিয়ে কিছুটা ভালো থাকার আশায় ভাসানচরই এখন তাদের গন্তব্য। আমরা দেশ থেকে এসে ভালোই ছিলাম, আমার আত্মীয়রাও গেল, ওরাও ভালো আছে, তাই আমরাও যাচ্ছি। ভাসানচরে আমাদের আত্মীয় স্বজনরা আছে, জায়গাটি তাদের খুব ভালো লেগেছে, এজন্য আমরাও চলে যাচ্ছি। অন্যদের থেকে পাওয়া খবরে ভাসানচরের জীবনযাপন অনেকটা উন্নত। এছাড়া প্রত্যাবাসন শুরু হলে তারাই আগে ডাক পাবেন, এমন আশা নিয়েই অনেকে যাচ্ছেন সেখানে। ভাসানচরে গেলে সুবিধা হবে মনে হচ্ছে, ওখান থেকে তাড়াতাড়ি বার্মা যেতে পারবো, সেই আশায় আছি। অনেকে বলছে ভাসানচরে যারা যাচ্ছে তাদেরকে সবার আগে দেশে পাঠাবে, এখন গিয়ে দেখি কি হয়। ভাসানচরে রোহিঙ্গাদের আবাসন ব্যবস্থাপনায় থাকা নৌবাহিনী বলছে, বাস্তুচ্যুতদের জন্য এমন সুযোগ সুবিধা এর আগে কোনো দেশ করতে পারেনি। অনেক দেশ এরকম বাস্তুচ্যুত নাগরিকদের জন্য এরকম ব্যবস্থা করেছে বলে আমরা জানি না। এটা মানবিকতা যে বিষয়টা, সেটার দিক থেকে আমরা সত্যি গর্ব করতে পারি। এখনো পর্যন্ত প্রায় 10,000 রোহিঙ্গাকে ভাসানচরে পৌঁছে দিয়েছে নৌবাহিনী। পর্যায়ক্রমে নেওয়া হবে 1 লাখকে। নানা কারণেই টেকনাফ উখিয়া থেকে দলে দলে রোহিঙ্গারা যাচ্ছে ভাসানচরে। ভাসানচরে অতি শীঘ্রই আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো তাদের কার্যক্রম শুরু করবে, এই প্রত্যাশাও জানাচ্ছে সেখানে চলে যাওয়া রোহিঙ্গারা। পাশাপাশি প্রশংসা করছে নৌবাহিনীর এই স্থানান্তর প্রক্রিয়ার ব্যবস্থাপনা নিয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অতিরিক্ত মাসুল চার্জের কারণে সিলেটের তামাবিল স্থলবন্দরে ডাম্পিং ইয়ার্ড ব্যবহার করছেন না আমদানিকারকেরা। কয়লা ও চুনাপাথরের মতো আমদানি পণ্য মজুদের জন্য ব্যক্তিগত ডাম্পিং ইয়ার্ড ব্যবহার করছেন তারা। ফলে কয়েক কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সিলেটের গোয়াইনঘাটের তামাবিল শুল্ক স্টেশন 2017 সালে স্থলবন্দর হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা এই স্থলবন্দর দিয়ে মূলত কয়লা ও পাথর আমদানি করেন। তবে স্থলবন্দরে ডাম্পিং ইয়ার্ড ব্যবহার না করে বেশিরভাগ আমদানিকারক বন্দরের বাইরে রাস্তায় কিংবা বন বিভাগের খালি জায়গায় যত্রতত্র কয়লা পাথর ডাম্পিং করে রাখে। এতে একদিকে যেমন বিপর্যস্ত হচ্ছে এলাকার পরিবেশ, অন্যদিকে ডাম্পিং ইয়ার্ড ব্যবহার না করায় সরকার হারাচ্ছে কোটি টাকা রাজস্ব। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত মাসুল চার্জের কারণে স্থলবন্দরে ডাম্পিং ইয়ার্ড ব্যবহার করেন না তারা। এখানে পোর্টে যে মনে করেন যে পোর্ট চার্জটা এটা দেওয়া সম্ভব না। এখানে এক গাড়ি মালের দাম মনে করেন আছে 10,000 টাকা, আর পোর্ট চার্জ যদি 2 দিন টাকা হয় এই মাল সহ তারা দিয়ে দেওয়া লাগবে। 8-9 টাকা যদি একটা মালের মধ্যে বৃদ্ধি হয়ে যায়, অন্য অন্য বর্ডার দিয়ে মাল আসতেছে, ওখানে কোনো পোর্ট চার্জ নাই, কাটা নাই, কিচ্ছু নাই, ওই 8-9 টাকা তো এরা কম রেটে বিক্রি করে দিচ্ছে বাজারে। কিন্তু আমরা এই 8-9 টাকা যখন আমাদের উপরে বেশি পড়ে যায়, আমরা তো এই মাল বাজারের সাথে এখন ঠিক বেচতে পারতেছি না এবং আমাদের লস হচ্ছে। অন্য স্থলবন্দরের সাথে সামঞ্জস্য রেখেই এখানেও ডাম্পইয়ার্ডের মাসুল ধার্য করা হয়েছে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি আশ্বাস দিলেন, ব্যবসায়ীদের সুবিধার্থে পুনর্বিবেচনা করা হবে। আমরা জানলাম, কারণ পোর্ট তো আমাদের শুধু একটা না, আমাদের 24টা পোর্ট আছে, 12টা পোর্ট কার্যক্রম আছে। এই সবগুলোর একটা সমন্বিত একটা সিদ্ধান্ত আছে। সেগুলো যেহেতু এখানে তামাবিলে আরেক ধরনের একটা আলোচনা আসলো, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করে আমরা দেখব যে এই সুযোগ সুবিধাগুলো এখানে দেওয়া যায় কিনা। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক জটিলতা কাটানো গেলে স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি বৃদ্ধি পাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি মৌসুমেও মেহেরপুরের গম ক্ষেতে ছড়িয়েছে উইট ব্লাস্ট রোগ। সতর্কতা ও পরামর্শ না মেনে কৃষকেরা পুরনো জাতের গমের চারা বপন করায় এই বিপত্তি বলছে কৃষি বিভাগ। তারা বলছে, ব্লাস্ট প্রতিরোধী জাতের গমে এখনও এ রোগ দেখা দেয়নি। 2016 সালে প্রথম গমে হুইট ব্লাস্ট রোগে ক্ষতিগ্রস্ত হয় মেহেরপুরের চাষিরা। এরপর প্রতি বছরই ওই রোগে নষ্ট হচ্ছে ক্ষেতের গম। ইতিমধ্যে কৃষি গবেষণা কেন্দ্র ব্লাস্ট প্রতিরোধী 33 জাতের গম উদ্ভাবন করেছে। গত বছর থেকে কৃষকদের মাঝে নতুন জাতের গম সরবরাহ করছে কৃষি বিভাগ। এখন পর্যন্ত ওই জাতে ব্লাস্ট দেখা যায়নি। কৃষি বিভাগ তৎপর থাকার পরও চলতি মৌসুমে মেহেরপুরের গম ক্ষেতে আবারও ব্লাস্ট শনাক্ত হয়েছে।
কৃষকের ঘরে গম উঠতে এখনো বাকি প্রায় 1 মাস, অথচ এখনই খেতে থাকা গম সাদা হয়ে যাচ্ছে। বালাইনাশক দিয়েও মিলছে না প্রতিকার। হঠাৎ করে দেখি শেষ আধখানে থেকে শোকাত লাগলো, শোকাত এখন পুরাটাই শুকিয়েছে, কোনো কীটনাশকের কোনো কাজ হয়েছে না। যে পর্যায়ে গেছে গম এখন গরু খায়নি, ছাড়ার কোনো উপায় নাই, কারণ গম যদি মুনিশ দিয়ে কাটতে হয় তাহলে মেলা টাকা খরচ হয়ে যাবে। কৃষি বিভাগ বলছে এবার আগেই বাড়ি 32 ও 33 জাতের গম চাষের জন্য কৃষকদের পরামর্শ দেয়া হয়, কিন্তু তারপরও অনেকে পুরনো বাড়ি 24 জাতের গম চাষ করেছে। সেজন্য বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। চাষিরা যারা সেই পুরনো জাত, বিশেষ করে বাড়ি গম 24 যারা বপন করেছিল, সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় আছে, যেটা তেমন একটা মারাত্মক নয় এবং এ ব্যাপারে আমরা সজাগ আছি। এবার মেহেরপুরে প্রায় 11,000 হেক্টর জমিতে গম চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 2,000 হেক্টর কম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা গৌরনগরীর ঐতিহাসিক স্থাপনা দেখতে সারা বছরই ভিড় করেন দর্শনার্থীরা। তবে নিরাপত্তাহীনতার অভিযোগ করেছেন অনেকে। এই অবস্থায় দাবি উঠছে সুযোগ সুবিধা বাড়ানো সহ নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ মোতায়েনের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানা প্রাচীন স্থাপনা। প্রাচীন বাংলার রাজধানী খ্যাত গৌরনগরীর বেশ কিছু স্থাপনা পড়েছে এই এলাকায়। ছোট সোনা মসজিদ, দারাসবাড়ি মাদ্রাসা, চামচিকা মসজিদ, শাহ নিয়ামতুল্লাহর মাজার দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। তবে এসব এলাকায় নিরাপত্তাহীনতার অভিযোগ করছেন বেড়াতে আসা দর্শনার্থীরা। বখাটেদের উৎপাত সহ ছিনতাইকারীর কবলেও পড়েছেন অনেকে। তাই দাবি উঠেছে ট্যুরিস্ট পুলিশ মোতায়েনের। তো বর্ডার এলাকায় এই জায়গায় নিরাপত্তার অনেক ল্যাকিংসই থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে সন্ত্রাসীমূলক কার্যক্রম। যেহেতু একটা বিখ্যাত একটা স্থান, নিরাপত্তা বাহিনী আবশ্যক। আবাসন ব্যবস্থাটা যদি একটু ভালো করা হয়, যে টুরিস্ট আসলে থাকতে পারবে, এরকম যদি হয়, আর কিছু টুরিস্ট পুলিশ দিলে অবশ্যই যাদের পর্যটক যারা আসবে তাদের নিরাপত্তা নিজের মনে করবে যে আমরা সেফ। পুলিশ জানিয়েছে নিরাপত্তা জোরদারে শিবগঞ্জের সোনা মসজিদ এলাকায় আলাদা থানা স্থাপনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি বাস্তবায়ন হলে পর্যটকদের নিরাপত্তায় এলাকাটিকে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমের আওতায় আনা সম্ভব হবে। সোনা মসজিদ কেন্দ্রিক একটি থানা ভবন বা থানা নির্মাণের জন্য প্রস্তাবনা দেওয়া আছে, যা পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে মন্ত্রণালয়, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদনটি বিবেচনাধীন আছে। অনতিবিলম্বে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সোনা মসজিদও টুরিস্ট পুলিশের আওতায় আসবে। ছোট সোনা মসজিদ সহ আশপাশের স্থাপনাগুলো নির্মিত হয়েছে সুলতান সালাউদ্দিন শাহের আমলে। এগুলোর স্থাপত্য শৈলীতেও রয়েছে অনন্যতার ছাপ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নরসিংদীর বেলাবোতে মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙিনায় মাটি কাটার সময় উদ্ধার করা হয়েছে ৩,৪৬০ পিস রাইফেলের গুলি। এসব গুলি মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করার জন্য মজুদ রাখা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মাটি কাটার শ্রমিকরা মুক্তিযুদ্ধ সংগঠক প্রয়াত আব্দুল হাইয়ের বাড়ির আঙিনার কলা গাছের পাশ থেকে মাটি কাটছিলেন। মঙ্গলবার দিনভর মাটি কেটে নেয়ার পর সন্ধ্যায় মাটির নিচে গুলি ভর্তি একটি বক্স দেখতে পান তারা। এ সময় বাড়ির মালিক মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে বাজিদকে গুলি বক্স পাওয়ার বিষয়টি জানালে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় রাত 10টা পর্যন্ত মাটি খুঁড়ে ৩,৪৬০ পিস রাইফেলের গুলি উদ্ধার করে। 1971 সালে আব্দুল হাইয়ের বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। ৩,৪৬০ পিস ধরা হচ্ছে ৩টি রাইফেলের গুলি আমরা উদ্ধার করেছি। এগুলো পরবর্তী সময়ে উদ্ধার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। এগুলো যেহেতু মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রায় দীর্ঘদিন আগের গুলি, এগুলো আমরা যতটুকু দেখেছি তাতে এগুলো এখন অধিকাংশই নিষ্ক্রিয়। টেলিযোগাযোগ খাতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি রবি আজিয়াটা বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয় এই কোম্পানির শেয়ারের বড় দরপতন হয়েছে। এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এদিকে কোম্পানিটির দাবি, যথেষ্ট মুনাফা না হওয়ায় বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়নি।
মোবাইল অপারেটর রবি আজিয়াটার শেয়ার 24 ডিসেম্বর স্টক এক্সচেঞ্জে আসার পর প্রথম 15 দিনেই দাম বেড়ে যায় 601% পর্যন্ত, যার মধ্যে 14 দিনই দাম বৃদ্ধির দৈনিক সীমা স্পর্শ করে এ শেয়ার। এছাড়া গত বছর করোনা মহামারীর মধ্যে প্রথম দুই প্রান্তিক সন্তোষজনক না হলেও তৃতীয় প্রান্তিক থেকে ইতিবাচক অবস্থায় রবির আর্থিক বিবরণী অনুযায়ী গত বছর শেয়ার প্রতি মুনাফা হয়েছে 33 পয়সা, যা আগের বছর ছিল মাত্র 4 পয়সা। সে হিসেবে ইপিএস বেড়েছে 725%, কিন্তু মুনাফা হওয়ার পরও কোনো লভ্যাংশ প্রস্তাব করেনি প্রতিষ্ঠানটি। মঙ্গলবার রবির আর্থিক বিবরণী প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, গত বছর প্রতিষ্ঠান সার্বিকভাবে ভালো অবস্থানে থাকলেও যে মুনাফা হয়েছে তা লভ্যাংশ দেওয়ার জন্য যথেষ্ট নয়। পাশাপাশি অর্জিত মুনাফা আবারও বিনিয়োগের পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির। আমাদের যে ডিভিডেন্ড পলিসি আছে, আমাদের ধর 33 পয়সা হলে আপনার 50% লেভেলও যদি আমি ডিভিডেন্ড দেই, এটা মাত্র 1.6 বা 1.7% আসে। ইভেন 100% দিলেও 3.3% আসে। সো এটা এত ইনসিগনিফিকেন্ট একটা পার্সেন্টেজ, এটা দিয়ে কি কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলা যেত কিনা, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল কনসার্ন। এদিকে রবির নো ডিভিডেন্ড সিদ্ধান্তে অসন্তুষ্ট নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিনিয়োগকারীদের স্বার্থে বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করার জন্য কমিশন খুবই অসন্তোষ প্রকাশ করছে, মানে ডিসস্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করছে, এবং তাদেরকে বলা হয়েছে যে এর রেমেডি কি হইতে পারে এইটা খুব কম সময়ের মধ্যে কমিশনকে জানাইতে। লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্তের পর মঙ্গলবার 9% বেশি কমে যায় রবি আজিয়াটার শেয়ারের দাম। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 11 কোটি। এর মধ্যে একদিনে নতুন শনাক্ত 3.25 লাখ। 24 ঘন্টায় মারা গেছে 9,000-এর বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি 24,28,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 1700-র বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এ নিয়ে সেখানে মোট প্রাণহানি প্রায় 5 লাখ। নতুন 63,000 শনাক্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 2,83,00,000 লাখ। ব্রাজিলে একদিনে মারা গেছে প্রায় 1100 জন। নতুন শনাক্ত 55,000। যুক্তরাজ্যে 800 জনের মৃত্যু ও 10,500 নতুন শনাক্ত হচ্ছে। সংক্রমণ কমায় কারফিউ প্রত্যাহারের জন্য সরকারকে আদেশ দিয়েছে নেদারল্যান্ডসের আদালত। সেনা বিরোধী বিক্ষোভের মধ্যেই অং সান সুচির বিরুদ্ধে অপরাধ আদালতে আরেকটি মামলা করেছে মিয়ানমার পুলিশ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে সুচির আইনজীবী। পাশাপাশি মঙ্গলবার ভিডিওর মাধ্যমে নেপিদোর আদালতে হাজির হন সুচি। 1 ফেব্রুয়ারি অং সান সুচিকে আটকের পর ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। পরে সুচির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রাখার অভিযোগ এনে 15 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার মেয়াদ বাড়ানো হয় বুধবার পর্যন্ত। এর মধ্যেই মঙ্গলবার সুচির বিরুদ্ধে আরেকটি ফৌজদারি মামলা করে দেশটির পুলিশ। করোনার বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এর সর্বোচ্চ শাস্তি হতে পারে 3 বছরের কারাদণ্ড। মঙ্গলবার নেপিদোর আদালতে পাঠানো হয়েছে সুচি ও প্রেসিডেন্টের বিরুদ্ধে করা মামলার নথি। সুচির বিরুদ্ধে নতুন করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুচির কাছে বিচারক জানতে চেয়েছেন তার আইনজীবীর দরকার আছে কিনা। আটক প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ ছিল। একজন আইনজীবী হিসেবে নিজেই মামলা লড়বেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে আসেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জো মিন তুন। দীর্ঘদিন সেনাবাহিনী ক্ষমতায় থাকবে না জানিয়ে নির্বাচনের পরপরই বিজয়ী দলকে তা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন তিনি। তবে নির্বাচনের তারিখ জানাননি সেনাবাহিনীর এই মুখপাত্র। এদিকে সুচি তার নিজ বাড়িতে নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে সেনাবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনেন তুন। এর আগে বিক্ষোভরত জনতার প্রতি কঠোর হলে তার পরিণতি গুরুতর হবে বলে সেনাবাহিনীকে সতর্ক করেছে জাতিসংঘ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 48 জনে। ভারতীয় গণমাধ্যম জানায় ভোপাল থেকে প্রায় 550 কিলোমিটার দূরে সিধি জেলায় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। 54 জন যাত্রী নিয়ে বাসটি সিধি থেকে সাতনা যাচ্ছিল। পাটনা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সারদা খালে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি 30 ফুট গভীর খালের পানিতে পুরোপুরি ডুবে যায়। এর মধ্যে 7 জন সাঁতরে পাড়ে উঠে আসেন। পরে 2টি ক্রেন দিয়ে তোলা হয় বাসটি।
নিহতদের মধ্যে 20 জনই নারী। দুর্ঘটনায় শোক জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। নিহতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল লা পারিসিয়ানরা। আরেক ম্যাচে লাইপজিগকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। ন্যু ক্যাম্পে শুরু থেকেই এমবাপ্পের গতির কাছে কোণঠাসা বার্সেলোনা। দলের বড় তারকা নেইমারের অভাব বুঝতেই দেননি তরুণ ফরাসি ফরওয়ার্ড। অবশ্য 27 মিনিটে মেসির পেনাল্টিতে লিড নেয় স্বাগতিকরাই। এর 5 মিনিটের মধ্যেই গোল শোধ করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে দাপট অব্যাহত রাখে পিএসজি। 65 মিনিটে গোলের জোড়া পূর্ণ করেন এমবাপ্পে। 5 মিনিট পর ব্যবধান বাড়ান মইসে কিন। আর ম্যাচ শেষের 5 মিনিট আগে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। আরেক ম্যাচে মোহাম্মদ সালাহ ও সাদিও মানের গোলে লাইপজিগকে 2-0 গোলে হারায় লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র প্রথম লেগে আজ ইউভেন্টাসের বিপক্ষে লড়বে এফসি পোর্তো। ম্যাচ শুরু রাত 2টায়। একই সময়ে সেভিয়ার মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড। শক্তি সামর্থ্যে পোর্তার চেয়ে এগিয়ে ইউভেন্টাস। চোটের কারণে এই ম্যাচে খেলবেন না হুয়ান কুয়াদ্রাদো। সাইড বেঞ্চে থাকছেন আর্থার মেলো, পাওলা দিবালা, অ্যারন রামসিও। উল্টো দিকে নিষেধাজ্ঞা থেকে ফিরছেন পোর্তো মিডফিল্ডার হেসুস করোনা। হেড টু হেডে এগিয়ে ইউভেন্টাস। সবশেষ 4 দেখায় 1 ড্রয়ের বিপরীতে 3 জয় রোনালদোর। অন্য ম্যাচে ডর্টমুন্ডের কঠিন পরীক্ষায় সোভিয়া। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবশেষ 9 ম্যাচের সবকটি জিতেছে লেপেতিগের দল। পরিসংখ্যানেও দাপট স্প্যানিশ ক্লাবটির। 2 দেখায় 1 ড্রয়ের বিপরীতে 1 জয় সেভিয়ার। বিভিন্ন ফেডারেশনের সবশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফলাফলের ভিত্তিতে খেলোয়াড় বাছাই করা হবে আসন্ন বাংলাদেশ গেমসে। কিন্তু বেশিরভাগ ফেডারেশনেই গেল কয়েক বছর ধরে হয়নি জাতীয় চ্যাম্পিয়নশিপ। এই কারণে নতুন খেলোয়াড়দের অনেকেই সুযোগ পাবে না নবম আসরে, এমন শঙ্কা ফেডারেশন কর্তাদের। বাছাই প্রক্রিয়া নিয়েও ধোঁয়াশায় আছেন খেলোয়াড়রা। দেরিতে হলো আলোর মুখ দেখতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। করোনাকালে এত বড় আয়োজনের প্রস্তুতি মোটেও সহজ নয়। তার উপর প্রতিযোগী বাছাই নিয়ে আছে উদ্বেগ। বেশিরভাগ ফেডারেশনে গেল 2-3 বছর জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পারেনি। নতুন করে সেটা আর সম্ভব নয়। অংশগ্রহণকারী দলকে তাদের প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করতে হবে। তার সে সুযোগ এখন আর নাই। গত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মেধা অনুযায়ী এই কয়টা টিম আলো বাংলাদেশ গেমসে আসবে। অ্যাথলেটরা জেলা সংস্থার অধীনে তৈরি হচ্ছেন, কিন্তু তারাও বাছাই প্রক্রিয়া নিয়ে আছেন ধোঁয়াশার মধ্যে। অনেকেই থাকবে না। এবার আমাদের ওয়েট লিফটিংয়ে অনেক প্লেয়ারই এবার নেই, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যেও অনেকেই নেই। বাংলাদেশ গেমস এবার খেলতে পারছে না। আর তারপর এবার একটা কন্ডিশন আছে সীমিত আকারে প্লেয়ারদের পার্টিসিপেট করা, এর মধ্যেও কেউ থাকছে না। অনেক খেলোয়াড় আসতে পারলে তাহলে একটা কম্পিটিশন হয়তো, মানে কে ভালো কে খারাপ তাদের একটা যাচাই বাছাই করে ন্যাশনালের জন্য আমরা ন্যাশনাল গেমসের টিমের জন্য আমরা বাছাই করতে পারতাম। 4 বছর পর পর বাংলাদেশ গেমস হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা কখনোই হয় না। হঠাৎ গেমস করে সুফল পাওয়ার সুযোগও থাকে না। বাংলাদেশ গেমসের সিস্টেমই ছিল 2 বছর পর পর হবে, কিন্তু পরে যে 4 বছর করছে, 4 বছর করাতেও আমাদের ডিলে করে দিছে। যেমন 2 সালের পরে 13 সাল, অনেক সময়। এই জন্য এই পারফরমেন্স কিছুটা মার খায়। যদি নিয়মিত টুর্নামেন্ট করতে না পারি, এসব খেলোয়াড়রা হয়তো অন্য কোনো খেলা চলে যায়। হ্যাঁ, আর কারণ যদি খেলাই হয় না, আর আসবে খেলবে কেন? মুজিব বসে বিশেষ বাংলাদেশ গেমস। আসর শুরু হবে 1 এপ্রিল। করোনাকালে এবারে প্রথম 7টি ডিসিপ্লিন হবে ঢাকার বাহিরে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পরিবহন শ্রমিকদের হামলার জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ। 3 জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আর্থিক খাতে আবারও সাইবার হামলার আলামত। ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠান। ভাটারায় রিক্রুটিং এজেন্সিতে বাবা ছেলেকে মারধরের অভিযোগ। 6 ঘন্টা পর উদ্ধার, আটক 1। মানবতার তাগিদে করোনা টিকাদানে যুক্ত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক। নেই অর্থনৈতিক লেনদেন।
শিক্ষা আইনের খসড়ায় নোট গাইড নিষিদ্ধ, থাকছে সহায়ক বই, কোচিংয়ে অবৈধ শিক্ষকেরা। এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।